স্বপ্নেও ভাবি নাই রবিবারের দিন সাইফানের সাথে ব্রেকফাস্ট করতে পারবো, তো আবার বাসায়। ও ভাই ভাই এইদিকে পানি ওঠার কথা না, এইদিকে উঠে গেছে। আপনারা আমাকে ছবি পাঠাইছেন যে আপু ঢাকনা বন্ধ আচার এবার বানাবেন না। একটু কাঁচা পাকা আম হলে 4 ঘন্টা 6 ঘন্টা ভিজায় রাখবেন, আর যদি একদম কাঁচা আম থাকে তাহলে ইনফ্লুয়েন্সাররা করে না আনবক্সিং এইভাবে, ওরকম করতেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঈদ গিফট। ও ভাই আজকাল তার খাতায় অঙ্ক করতে মন চায় না, সে অনেক সময়ের কাজ। আদাগুলোকে ছোট ছোট করে কুচি করলাম। যাকে একবার খাওয়াবেন সে আপনাকে জীবনে ভুলবে না, আর আপনার কাছে বারে বারে এই আচারটা খেতে যাবে। একবারে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম, আর এই যে ঢাকনা লাগাচ্ছি 7 দিন পরে দেখলাম। সাইফানের টিফিন রেডি, সাইফানকে রাখতেছি। ভোরবেলা এত বৃষ্টি হয়েছে, এখনকার পরিবেশ দেখে তাই মনে হচ্ছে ছাদে পানি, কিন্তু পুরো রোদ উঠে গেছে। আজকে ভোরের বৃষ্টি দেখে আমার মনে হয়েছে যে এলাকায় পানি থাকবে, সাইফানকে স্কুলও পাঠাইতে পারবো না। দেখতেছি না আল্লাহর মতে পানি নাই, হালকা হিটে বসাই গেছি, আস্তে আস্তে হচ্ছে। আমি সাইফানের রানটা নামাইতে নামাইতে আকাশের অবস্থা দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে হচ্ছে ঝড় বৃষ্টি তেড়ে আসতেছে, মেঘগুলো চলতেছে, অপূর্ব এক দৃশ্য। আর আমার কাকটা আমাকে ডাকতেছে খাবারের জন্য। এই কি অবস্থা, কেমন আছো, ঘুম কেমন হয়েছে? মা বাবার থেকেও মনে হচ্ছে আমাকে বেশি ভালোবাসে। দেখেন আমার দিকে তাকায় আছে কিভাবে। এই কি কি, দাঁড়াও আগে সাইফানকে বিদায় করি, একটু অপেক্ষা করো। কি সুন্দর যে রোদ উঠছিল, আপনাদের একটু আগে দেখাইলাম। রোদ এখন গায়েব, পালাইছে। সারা আকাশ মেঘে একদম অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দিনের বেলা রাত হয়ে যাচ্ছে। আজকে ভোরে যে বৃষ্টি, সাইফান বাবা ভোরের বৃষ্টি দেখে মনে হয়েছে যে স্কুল যাইতে পারবা, কিন্তু আবার মনে হলো তো পারবো, এখন আবার মনে হচ্ছে পারবো না। এক্ষুনি এই কথাটা আমি বলছি জানো। কালকে সাইফানের পাপা সাওয়ারডো ব্রেড নিয়ে আসতে, খুলেই নাই। সাইফানকে টিফিনে দেই। আগের থেকে অনেক ছোট করে ফেলছে, প্যাকেটও ছোট করে ফেলছে, জিনিসও ছোট করে ফেলছে। হ্যালোপিনো চিজ থাকে, এই পাউরুটিটা ভালোই লাগে। এই দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। আশা করছি সবাই খুব ভালো আছে। সাইফানও ভালো আছে। সাইফানও ভালো আছে। সাইফানের আম্মু মাশাআল্লাহ ভালো আছে। সাইফানের আম্মু মাশাআল্লাহ ভালো আছে। সাইফানের পাপাও ভালো আছে সাইফানের আলহামদুলিল্লাহ। বাবাও ভালো আছে। এখন আপনারা কেমন আছেন এখন একটু বলেন আপনারা তো। কেমন আছেন বলেন তো। আমরা মা ছেলে আমরা মা ছেলে যা যা বলি যা একসাথে যা ঘুরে বলি খেলা একসাথে করি। রুড়ি খুলে খুঁড়ি খেলা। এই সাইফান হেরে গেল, সাইফান হেরে গেল, সাইফান হেরে গেল। তো জোরে বৃষ্টি হচ্ছে ভোরবেলা। থাক, এদিকে এখনো বৃষ্টির পানি আসে নাই। পাখিগুলোকে সরাইছি বাথরুমে নিচে ধোয়ার জন্য। সকালবেলা যদি এমন হয় কেমন লাগে? ভালো লাগে, ভালো হেভি লাগে? লাগে, শান্তি লাগে। মনে হচ্ছে এখনই ঘুম পারি। এবার পানি আসতেছে হাতে। থাকবে স্কুল ড্রেস ভিজে যাবে। চলো 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 চলো, এগুলো বন্ধ করো। সাইফানের বাবা যে অপেক্ষা, স্কুল যাওয়ার দেরি। এখন সাইফান বলতেছে তাহলে আমাকে ডিম বানাই দাও। লবণ কোথায়? এখানে লবণ ছিল। লবণই ঝুপ করে, তাকেও নাস্তা দিয়ে দিই। লবণের স্থান পরিবর্তন হলো কেন? লবণ সারা জীবন ওখানেই থাকতো, আমি আর পরে উঠাইতাম না। এই আমার রান্নাঘরের জীবনে এই প্রথম পাই না। এত বৃষ্টি, আসলে আমার ভয় লাগতেছে সাইফান স্কুল যাইতে পাবে কি পাবে না। নাও, ঢাকা শহর নদী হয়ে গেল, দেখেন সাথে পানি জমে গেছে আমার। আল্লাহ জানে। দেখো তো রাস্তায় পানি উঠতো নাকি? রাস্তায় পানি উঠলে তো সাইফানের স্কুল বন্ধ আজকে। ভোরবেলায় এমন বৃষ্টি আসছিল, ফজরের আজান হচ্ছে এমন সময় এত বৃষ্টি, উড়ে 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 পানি আসতেছে। রান্নাঘরের দরজাও খুলে রাখা যাবে না।
স্বপ্নেও ভাবি নাই রবিবারের দিন সাইফানের সাথে ব্রেকফাস্ট করতে পারবো, তো আবার বাসায়। দিস ইজ ভেরি ডিফারেন্ট। তারা আমরা 3 দিন তেল একসাথে নাস্তা করলাম, ফ্রাইডে স্যাটারডে সানডে। ওয়াও, বিশাল ব্যাপার। এঁচোড়কে হচ্ছে কাঁচা কাঁঠালকে এঁচোড় বলে, এটা আমি জানতাম না। তাহলে আমরা ইন্ডিয়ানরা বলে, তাহলে কাঁচা কাঁঠালকে আমরা কাঁচা কাঁঠালই যদি না বলি, এঁচোড় বলি, তার মানে এটা মানে শুদ্ধ ভাষা হইতে পারে না। এঁচোড় বলে ইন্ডিয়ান না, জানি না, ওটা ওদের ভাষায় মনে হয়। আমি বাংলাদেশে কাউকে বলতে দেখি। ওকে, সো এখানে হচ্ছে সাওয়ারডো ব্রেড, এটা হচ্ছে 51 গ্রামস, 3টা টমেটো আর 3টা শসা। এখানে প্রায় মাত্র 25 ক্যালোরির মতন থাকে। আর 2টা ডিমে হলো আমার ব্রেকফাস্ট। ফেসবুকে স্টোরিতে পোস্ট করতেছি, আপনারা অনেকে মেসেজ করতেছেন, আমি প্রতিটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। অনেকেই 2 কেজি ওজন কমাইছে, কেউ 1.5 কেজি কমাইছে, কেউ 5 কেজিও কমাইছে। আসলেই দেখেন আমার বডি থেকে আপনারা দেখলে বুঝবেন আমার ফেসটা অনেকখানি শুকায় আসছে, বডিতেও অনেক ইমপ্রুভমেন্ট আসছে, কারণ আমার বডি থেকে যে এক্সট্রা পানি ধরে রাখতো, ওয়াটার ওয়েট যেটাকে বলে, সেটা অলমোস্ট বলতে গেলে আমি বলবো 60 to 70% চলে গেছে। আর এখন থেকে পরবর্তী থেকে আজকে সকালে ওয়েট ছিল 98.10, গতকালকে 97.90-তে চলে গেছিলো। তো আস্তে আস্তে এখন ওয়েট লসটা স্লোয়ার হবে, হয়তো বা আটকেও যাইতে পারে, বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মোট কথা কুরবানি ঈদে বাসায় যায় এমন মাপটা রাখিও। মোট কথা এটাই ইনশাল্লাহ। তাহলে তুমি মনে করো তুমি এদিকে এক্সারসাইজ করো না, কিন্তু পরে কি করো, খাবারটাও বেশি হয়ে গেল। এখন ওই তো বাড়িতে গিয়েও যেন এক্সারসাইজটাও করতে পারি, বা যতটুকু অ্যাটলিস্ট আমার ইচ্ছা হচ্ছে বাড়িতে গিয়ে আমার 5000 স্টেপস হাঁটা হয়, ওইটাকে আমার 7,500 স্টেপস পর্যন্ত আনতে হবে। এবং ওই সপ্তাহে 3 দিন ওয়ার্কআউট করলেই আই এম ভেরি গুড টু গো। থাকবোই অল্প দিন, না তো 8 দিন, 8 দিন না 7 দিন না কয় দিন, ইনশাআল্লাহ। এটা তো কোনো কাছে জায়গা যাওয়ার আগে বলা যায় না, তাও 8 দিনের যে মজা হবে। অনেকে এই পাউরুটিটা কোথায় পাওয়া যায় জিজ্ঞাসা করে, ওরও নাকি নাম, ওরও বেচারি, ORO অথবা হোলি আর্টিসান। আপনারা ফুড পান্ডায় গুলশান এরিয়াতে থাকলে পেয়ে যাবেন, কিন্তু এটা সবসময় অ্যাভেলেবল থাকে না। অনেক দেরি হয়ে গেছে। কিছু করার নেই। আল্লাহ হাফেজ, ভালোভাবে ক্লাস করে দেখা হবে। হ্যালো, চুল কবে কাটাবো? ও আল্লাহ, শেষ ভাই, তো আছি ভাই, কালকে। এবার একদম কালকে টাইম হবে। আবার টাকলা করে, আবার টাকলা টাকলা হবে। ও ভাই, এইদিকে পানি ওঠার কথা না, এইদিকে উঠে গেছে। রাস্তাটা নতুন হয়েছে কিন্তু কম্পারেটিভলি। সব বাকি পড়ছে না, আজকে বৃষ্টিও হয়েছে ভাই একদম। গতকালকে যে মারাত্মক গরম পড়ছিল। হ্যাঁ, দরকার আছে, মানে ঠান্ডা। আপনারা যারা মালয়েশিয়া গেছেন বা থাকেন তারা হয়তো বা জানেন যে সকালবেলা ধরেন রোদ, ভালো গরম পড়ে, বাট বাংলাদেশের মতন গরম না, টলারেবল গরম, বাট গরম। আর পরে একবার বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে ওয়েদার একদম ঠান্ডা হয়ে যায়, নর্মাল হয়ে যায়। মানে মালয়েশিয়ার উপরে আল্লাহর একটা রহমত আছে। এই জায়গায় বৃষ্টি মানে বেশি পানি পড়ে না, কারণ এটা নতুন রাস্তা। এটা একদম ব্র্যান্ড নিউ রাস্তা। এখানে পানি উঠলে তো গালি দিত সবাই যে কাজ করছে সে। রাস্তা এখনো বোঝাই যাচ্ছে, চকচক করতেছে। সাইফানের লাস্ট 5 classes and then inshallah we travel to Ishwardi. So how are you feeling? The best in the world? Yes. But সাইফানের থার্সডে দেও পরীক্ষা, ওয়েডনেসডে দেও পরীক্ষা, আবার কবে যেন আর নাই। মানডে, সানডে, মানডে, টিউসডে রিল্যাক্স। আজকে লেগুনা টেগুনা সব এলাকায় ঢুকতেছে কেন? ও মা গো ভাই, আসার সময় তো এই রোড আসা যাবে না।
আল্লাহু আকবার, পানি ডুবে গেছে পুরো। দিস ইজ মিরপুর ফর ইউ। ওটা হ্যাঁ? আরেকটু যদি বৃষ্টি হতো না পুরো এটা কক্সবাজার। কক্সবাজার। আস্তে আস্তে যান ভাই। আমরা ফেরাই না। ও অনেক দিন পর আমরা এত পানি উঠা দেখলাম, মানে অনেক বৃষ্টি হয়েছে, হ্যাঁ। তাহলে এত পানি অসম্ভব না। ওকে সাইফান, গুড লাক, সি ইউ সুন ইনশাআল্লাহ, ওকে বাই। বাই বাই। এখনো পানির সাউন্ড পাওয়া যাচ্ছে, এগুলো ছাদে ছাদে পানিগুলো পড়তেছে। বৃষ্টি হলে এত উপরে থাকলেও পানি আর পানি বারান্দায় এতক্ষণ ছেঁকলাম, মানে গেছে পানি, কিন্তু ওই যে মুছলাম 2-3 বার। সাইফানে পাপা ওকে দিয়ে আসতে আসতে বাসায় 9:45 বাজে। বলতেছে রাস্তাঘাটে পানি। আমি বললাম দেরি হয়েছে কেন? বললো রাস্তাঘাটে সব পানি। কেউ বিশ্বাস করবে সকাল থেকে এত ঝড় বৃষ্টি, কি ঝলমল রোদ, সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। বাইরে তাকায় দেখা এখনকার পরিবেশ, সেটাই তো বললাম, কেউ বিশ্বাস করবে? কড়া রোদ। কালকে খুব স্কুল থেকে সাইফানকে আনার পথে খুব সুন্দর কচি কচি ঢেঁড়স আনছিলাম, আমাদের ভাই বেছে দিছে। রিক্সাওয়ালা ভাই এত সুন্দর বাচ্ছে। প্রথমে হাফ কেজি নিছি, 20 টাকা শুনে আমি বলছি ভাই আমাকে আরও হাফ কেজি এনে দেন, আমার পাখি ঢেঁড়স পছন্দ করে। আমাদের এলাকায় মাঝে মাঝে যখন ভ্যানে যেই সবজিওয়ালাগুলো আসে, বেশি করে সবজি নিয়ে আসে, ওদের কাছে কিছু কিনলে এত দাম কম, অথচ গেটের সামনে যারা থাকে তরকারি নিয়ে তাদের কাছে কিনলে এই এক ঢেঁড়সেই হাফ কেজিতে ধরেন 10 টাকা, 1 কেজিতে 20 টাকা কিংবা 15 টাকা লাভ করে। কিন্তু সব সময় তো আসলে ভ্যানে ভ্যানে পাওয়া কঠিন। সুখবর সুখবর, রূপার কলা কালার ধরছে। কালকে বাসা থেকে ফোন দিছে, আমরা আম খাইছি টক মিষ্টি, আমি আর সাইফান 4টা খাইছি। সাইফানের পাপা এখন সব মেপে মেপে খাচ্ছে, এখনও খায় নাই ও। কালকে তপু বললো ওদের কলা একটু রং ধরছে, ওরা হলো বস্তা দিয়ে পেঁচায় চালের ভিতরে রাখছে, আর আমি তো বাইরে রাখছি। গ্রামের মানুষের মতন কোষে এখন জিনিস নিয়ে যাই। ঢেঁড়স ভাজির রেসিপি আর নেওয়ার মতন কিছু নাই, একটু পানি দিয়ে সিদ্ধ দিছিলাম, আর এখন এই যে লেবু। ঢেঁড়সের প্রথমে ধুয়ে পানি ছেঁকে নেই, আবার দেখেন সিদ্ধর জন্য পানি দিই, কারণ যখন তেল আপনার জীবনে কমে যাবে তখন আপনার এই কাজ ছাড়া উপায় নেই। খালি লেবু দেওয়ার জন্য বাঁচা, না হলে ঢেঁড়স ভাজি খাওয়া কঠিন আছে, মোটামুটি সিদ্ধই বলা চলে। দেশি মানুষ এখন আমরা বিদেশি স্টাইল হয়ে গেছি। বিদেশিরা তো এটাও দেয় না, খালি সিদ্ধ খায়। ওই তো ওই সিদ্ধ খাইতে পারলে আরও লাভ। কয়দিন থেকে এলাকায় খুব মানুষ মারা যাচ্ছে। কালকে একজনের রাত 11টায় জানাজা হয়েছে, আজকে আবার একজন মারা গেল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সবার জন্য ওই যে বড় মাছ কিনছিলাম একটা, সেই মাছটাই শেষ হয় নাই এখনো। রুই মাছটা আজকে রান্না করলে ওটা শেষ হয়ে যাবে। একটু ক্যাপসিকাম টমেটো দিয়ে মুরগিটা রান্না করে দিই। আজকে আর সবজি টবজি বেশি আলাদা করবো না, ঢেঁড়স ভাজি, সাইফানের পাপার এই তরকারি, ভাত বসাই দিছি, আর আমার মাছ রান্না করি।
গতকালকে আমি আমার লাঞ্চটা করছিলাম বাহিরে। তো অফিসে আমাদের যে রান্না করে সেই ভাইটার জ্বর, অনেক দিন ধরে অসুস্থ। তো বাহির থেকে অর্ডার করছিল হচ্ছে সুলতানস ডাইনের তেহারি, মাটন তেহারি। তো মাটন তেহারি খাবো, রিচ ফুড। এতদিন মনে করেন অলমোস্ট 2 সপ্তাহ ক্লিন খাবার খাইছি। তো মাটন তেহারি নিছি হচ্ছে এই যে এই পরিমাণ, মানে 1 হ্যান্ডফুল আর কি। আমি ছবি শেয়ার করে দিব নি, আর স্টোরিতে তো ছবি দিছি আপলোড ফেসবুকে যারা দেখছেন। আর আমাদের এক ভাইয়ের জন্মদিন ছিল, তো আমি কেক আনাইছি, ওকে সারপ্রাইজ দিছি। তো কেক ছোট্ট করে 1 বাইট নিছি। তো যখন আমি সবার মধ্যে গিয়ে যখন, আর কোল্ড ড্রিঙ্কস তো সফট ড্রিঙ্কস ছিল, কোক ছিল, স্প্রাইট ছিল, একটাও মুখে দেই নাই। তো যখন সবার মধ্যে ছিলাম তখন খেয়াল করলাম যে আমি যে পরিমাণ তেহারি গতকালকে নিছি সেই পরিমাণ তেহারি আমি, মানে এরকম কোনো অনুষ্ঠান বা ইভেন্ট হইলে আমি তার ডাবল না হইলেও অলমোস্ট 1 ভাগ হইলেও বেশি নেই। তো সেখানে পোর্শনটা কন্ট্রোল করছি এবং কেকও কম খাইছি। সো এই যে কঠিন পরিস্থিতির মধ্যেও সবাইকে মিলে রেখে লাইফস্টাইলটাকে হেলদি রাখার চেষ্টা করতেছি। মানে আমি যদি এখন না খাই তখন কেমন যেন লাগবে, খারাপ দেখা যাবে। তো গতকালকে ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জিং ডে, বাট আলহামদুলিল্লাহ ওভারকাম করতে পারছি। বাসায় এসে আবার রাতে ডিম, রুটি, দই, সালাদ খেয়ে সুন্দরভাবে শেষ করছি। আর আরেকটা জিনিস, যখন আমি ঘুমাইতে যাই বা রাতে যখন ঈশার নামাজের পরে আমার স্টেপস ছিল 5600। এখন সাধারণত আমি 7000, 7500 স্টেপস মিনিমাম রাখতেছি ডেইলি। তো ওই স্টেপসটাও আমার কমপ্লিট হয়নি, কিন্তু আমি অনেক টায়ার্ড। সেই সকাল থেকে দৌড়ের উপর টেনশন, নার্ভাসনেস, সার্টিফিকেট হারায় যাওয়া। মানে গতকালকের ব্লগ যারা দেখছেন তারা তো দেখছেনই কী পরিমাণ লোড গেছে। আমার শরীরের মধ্যে এনার্জি ছিল না, বাট হ্যাঁ আমি চাইলে 15 মিনিট বা 20 মিনিট হেঁটে আমি আমার স্টেপস পূরণ করতে পারতাম। এটা আমি এটা না করে আমি আর্লি ঘুমাইতে গেছি। ঘুমটা পূরণ হওয়াতে আজকে আমি ওভারঅল বেটার ফিল করতেছি। তো এতক্ষণ যে কথাটা বললাম, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার লাইফে এইবার সব কিছুই ব্যালেন্স রেখে হেলথটাকে ধরে রাখতে চাই, যেন আমি আবার যেন না ওয়েট বাড়ে, যেন আমি আবার আমার আগের 87 হোক, 85 হোক বা যাই হোক, আপনারা তো ইনশাল্লাহ সাথে আসেনি, দেখবেনই, যেন আমি ফিরে আসতে পারি ভালোভাবে। ফ্রিজে কই মাছ পাইলাম 3 পিস, বেশ পুরাতন, কাটকে কেটে দেই, দিয়ে রাখলে এই যে সারাদিন আসতে থাকে। আয়, কই গেল? নিয়ে পালাইছে। এনে রাখলাম, কিছুক্ষণের মধ্যেই সব নিয়ে চলে যাবে। আমার দিতে দেরি, তাদের আসতে দেরি নেই। হয়েছে, খাই দেয় পালাও। অল্প তেলে মাছ ভেঙে গেলে মন খারাপ করা যাবে না, কারণ মনে করতে হবে তেল তো অল্প দিচ্ছি, মাছ কি হয় হোক। ঢেঁড়সের এই যে সামনের অংশ আর পিছনের অংশটা ফেলে দিয়ে গোটা গোটা ঢেঁড়স একটু এই ভাপে দিয়ে রাখলেই মাছটা এখন পুরোপুরি হওয়ার দিকে, খুব সুন্দর হয়ে যাবে। আর এটা এত টেস্ট লাগবে, এত কচি ঢেঁড়স মনে হচ্ছে ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে, একদম টাটকা। আমাদের বাড়ির পাশে ঢেঁড়স আবাদ করতো এক খালা, আমরা যাই যে উনি পেরে দিত,
আর নিয়ে আসতাম, আম্মু এইভাবে করে মাছের উপরে দিত, ভালোই লাগতো। সঙ্গে সঙ্গে ক্ষেত থেকে কিছু নিয়ে আসার টেস্ট অন্যরকম। এই ঢেঁড়সটা একদম সেম, এত টাটকা। রোদ কমে আবার দেখেন কেমন হয়ে আসতেছে আকাশ। নাই, আবার মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। মেঘ করলো। في كل لمضة عمرنا يمضي ويترك عطرنا أهلي هنا في ناظري همدف যেমনটা চাইছিলাম ঠিক মনের মতন সেই টেস্টটা তেমন আসছে। ঝাল ঝাল সুন্দর হয়েছে, ভালো লাগলো। একটু লবণ টেস্ট করছি। রান্না শেষ। গরম। ডান্টাটা ভেঙে গেছে, কিন্তু কড়াইটাই না রান্না করে আরাম পাই। স্ক্রুটা টাইট দিতে হবে। সুন্দর চেহারা হইল। একটু বেশি করে রান্না করলাম, কালকে হইলে আমার তরকারি আর রান্না করতে হবে না, একটু আরাম পাওয়া যায়। তাহলে অন্য কাজ করা যায়। আমের আচারটা দিব। রান্না বান্না করতে করতেই সময় শেষ, টেরি পাই না সময়গুলো কোথায় যায়। এই দেখো, সেই তরকারি বানিয়েছি আম্মুর মতন। সেই দেখতে তো সুন্দর লাগছে। ঢেঁড়স শেষ, ঢেঁড়স, ওর মুরগি, আর সবার হলো ভাজি। উমরা থেকে আসার একটু খেজুর আছে, এই যে এগুলো বের করে রাখছি। এই যে এই খেজুরটুকু পরিষ্কার করে বক্সে করে ফ্রিজে রাখবো। ওই যে ভিতরে বাদাম টাদাম দিয়ে রাখি না, বাচ্চা খেয়ে নেয় সব সময়, নিজেরা খাওয়া হয়। সব আচারের জিনিসপত্র, আম সব নিয়ে আসলাম। কালকে রাতে তেলও নিয়ে আসা হয়েছে। প্রতিবার আমি ঢাকনা বন্ধ আচার দেই, তারপরে আপনারা দেখে দেন। আর এখন তো রেসিপি আছে, কোনো চিন্তাই নেই, যখন খুশি তখন আপনারা দিতে পারছেন। আপনারা আমাকে ছবি পাঠাইছেন যে আপু ঢাকনা বন্ধ আচার এবার বানাবেন না, আপনি এখনও বানাইলেন না। সব আপনারা বানাইছেন, এটাই ভালো লাগে দেখতে। এটা অন্যরকম খুশি কাজ করে। আমগুলো ভালো করে ধুয়ে একবারে মুছে নিতে হবে, যেন কোনো রকম পানি না থাকে। আমি এবার 2 রকম আচার দিব। একটা তো ঢাকনা বন্ধ দিবই, আর একটা একটু আমটা অন্যভাবে কাটবো, ঝুরি করে কাটবো। ঝুরি একবারে শুকনো করে কিচেন টিস্যু দিয়ে মুছে নেবেন। আমি কোনো রকম পানি থাকা যাবে না। যেই গামলাতে আমটা লবণ দিয়ে ভিজাবো, সেই গামলাটাও ধুয়ে একবারে পানি মুছে নেবেন। ভাবছিলাম কি বা আটি হবে, আটি হয়ই নাই অত বেশি। এই যে এভাবে করে ছোট ছোট করে কাটবেন, খোসা সহকারেই। বেশিরভাগ আমি হচ্ছে লাল হয়ে গেছে, এটা হলো ঢাকনা বন্ধই দিয়ে দিই। আবার যদি ভালো কাঁচা আম পাই তাহলে আরেক রকম দিতে চাইছি, সেটা দিব। অথচ আটি নরম, অথচ দেখা যাচ্ছে লাল। ঢাকনা বন্ধ সমস্যা নেই, কিন্তু আমি যেই আচারটা দিতে চাইছি ওটাতে কাঁচা আম দরকার। বরং আরও মজা হবে ঢাকনা বন্ধ এমন লাল লাল হলে। এখন বেশি করে লবণ দিয়ে একটু কাঁচা পাকা আম হলে 4 ঘন্টা 6 ঘন্টা ভিজায় রাখবেন। আর যদি একদম কাঁচা আম থাকে তাহলে 1 দিন রাখলেও সমস্যা নেই। একটু বেশি পরিমাণ লবণ দিতে হবে এই সময়। আমি আরেকটু দিব, আগে একটু ঝাঁকাই দিই। একবারে ঢেকে রাখতে হবে আর মাঝে মাঝে ঝাঁকাই দিতে হবে। যেই কয়দিন ঢাকায় আসি ভাবছি আর দই বানাবো না, কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহটা তো থাকাই লাগবে, স্কুল বন্ধ নাই।
2 কেজি দুধের দই বসায় দেই। সাইফানের বাবা একটা চকলেট কিনে দিছিল, ওই যে সৌদি আরবে খেজুরের ভিতরে বাদাম দেওয়া দেওয়া থাকে আর উপরে চকলেট। আমি সাইফানের স্কুলের বাচ্চাদের জন্য আনছিলাম, ওটা এত ভালো লাগছে, হোয়াইট চকলেট কিনে দিছে। ভাবতেছি ওটা বানাই ফেলি। এখন সব খেজুরের বিচি বের করে রাখলাম, ইনশাল্লাহ বিকালবেলা বানাই ফেলবো চকলেট। জম্পেশের ঘিয়ের বোতলে রেখে দিলাম বাদাম ভাজা। এই বোতলটা আমার এত ভালো লাগছে, সাইজটা খুব সুন্দর, অনেক সুন্দর বোতলটা। আমি রমজান মাসে এই ঘিটা খুলছি, 1/2 কেজি ঘি আমার এতদিন চলছে। আরেকটা এই যে রোজার ঈদ চলে গেল, 2.5 মাস পুরাই, মানে কুরবানি ঈদ আসতেছে, 2.5 মাস একটা ঘি গেল। সাইফানকে পেয়ে গেলাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কেমন হয়েছে ক্লাস? আলহামদুলিল্লাহ হয়েছে ক্লাস নাকি? হইছে। কিন্তু স্টুডেন্ট কম আসছে না, মানে 2 সেকশন মিলে ওদেরকে 1 সেকশনে ক্লাস করাইছে, তাহলে তো মানে পড়ার চাপ কম আছে। মোটামুটি আছে। আছে তাও? তাহলে রুটিন কি ওদেরটা ফলো করছে না তোমাদেরটা? ওদেরটা তাহলে সব ক্লাস ওদের সাথে তোমাদের মিলে যায়? মিলে আবার মিলে না। যেমন ওদের আজকে আর্ট ক্লাস ছিল, আমাদের ছিল না। তো কি করছো তখন? তখন মিস আরেকটা পেপার দিয়ে আমাদেরকে ড্র করে দিচ্ছে, আরেকটা পেপার দিয়েছে, আমরা ওখানে ড্র করছি। কি ড্র করছো তাইলে? ফ্রুট বাস্কেট। ফ্রুট বাস্কেট আগেও করছিলা আবার, মানে একটু অ্যাডভান্স নাকি ও সেম? সেম। শরীর মন ভালো তো? আলহামদুলিল্লাহ। ছেলেকে বকা দিচ্ছি, স্কুল থেকে এসে আমি এই যে নামাজ পড়ে আসতে আসতে সে পাউরুটি খাইছে। তাহলে হ্যাঁ, তাহলে বকা দিচ্ছি যে তাকে কেন ধরো নাই। এই যে এখন সে ভাত দিছি আর ইচ্ছা নাই খাওয়ার। না, হোমওয়ার্ক করছি। ও কিসের পড়া দিচ্ছে আজকে? ইংলিশ। একবারে খাওয়া দাওয়াটা শেষ দুই করি। ক্লাস একসাথে ক্লাস করছে, বুঝছো না? স্টুডেন্ট কম। স্টুডেন্ট কম আসছে। বৃষ্টিটা কেমন সকালবেলা? তাহলে একটা ঢেঁড়স খাও। এই কি মাছ? রুই মাছ, বড় মাছ, খুব স্বাদ লাগে। দেখো, খাই দেখো ঢেঁড়সটা। দেখতে খুবই সুন্দর। তাও তোমারটা জ্বালাটা করে নাই। ও ফাইন। এই যে এইটা খাও, এটা আরও স্বাদ, জ্বালা। অনেক ঝাল। আমি একটু ঝাল দিছি, এটা নিয়ে না, অনেক ঝাল। একটু ঝাল দিছি, অনেক ঝাল না। তুমি যে অনেক ঝাল। শেকশাকা খাও। আমি মরিচ কম দিছি, মশলা কম দিছি, কিন্তু ঝাল দিছি একটু, নাহলে মাছ আমার কাছে আইসটা আইসটা গন্ধ লাগে। খাইতে পারলে উপকার, বুঝো না? মনটা আমার খুব খুশি একটা কারণে, সেটা হচ্ছে আমার খুবই খুবই ভালোবাসার মানুষ আমার জন্য একটা স্পেশাল ঈদ গিফট পাঠাইছে। তো আমার জন্য গিফট আসা মানেই আমার খুবই খুশি লাগে, কারণ আমাকে গিফট করার মানুষ এই পৃথিবীতে আমি মনে করি কম। আমার প্রিয় ভাই, বড় ভাই মঈন ভাই আমার জন্য স্পেশাল গিফট অর্ডার করছে। বাট তার আগে আমি মঈন ভাইয়ের একটা ছোটোখাটো কালেকশন দেখে যেটা আমাকে পাঠাইছে। মঈন ভাই আমাকে যে প্রথম পারফিউম পাঠিয়েছিল লাইফে, সেটা হচ্ছে কিং অফ সিডাকশন অ্যাবসোলু অ্যান্টোনিও ব্যান্ডেরাস। এই পারফিউম পুরাপুরি শেষ। এইটা তারপরে মঈন ভাই পাঠাইছিল আমাদেরকে ইউনাইটেড ড্রিমস ফর হিম গ্রিন। তারপরে মঈন ভাই পাঠাইছিল আমাদেরকে দ্য মোস্ট ফেমাস লাত্তাফা খামরা। এটা হচ্ছে মঈন ভাইয়ের পাঠানো আমার মোস্ট ফেভারিট। এটা আমরা এখন জুমাবাদে ইউজই করি না, আর স্পেশাল কোথাও গেলে এটা মোটামুটি অর্ধেকের বেশি শেষের দিকে। অ্যান্ড তার একদম লাস্টে পাঠিয়েছিল হচ্ছে প্যাসিফিক পরহোম ওরা রেহানি। আমি অত ভালো উচ্চারণ করতে পারি না। এইটা অলমোস্ট 1/4 ডান। এই মঈন ভাইয়ের সব পারফিউমের মধ্যে কিংটা অনেক আগেই শেষ করছে, এটা সব থেকে বেশি রেগুলার ইউজ করতাম। আর এইটা অলমোস্ট শেষের দিকে, এটা সাইফান খুব ইউজ করে রেগুলারলি। আর আজকে যেটা পাঠাইছে সেটার জন্য আমি অনেক এক্সাইটেড। সো লেটস ওপেন ইট।
সাইফান অ্যান্টি কাটারটা দাও। মঈন ভাই যদি আমাকে পারফিউম গিফট না করতো, পারফিউমের উপর যে একটা ভালোবাসা যে জন্মায় গেছে, যে আমি যে পারফিউম ইউজ করে যে আমার ভিতরে যে একটা ভালো লাগার কাজ করে, এটা কোনোদিন আমি জানতাম না বা বুঝতে পারতাম না। এখন আমি একটা পারফিউম যেমন জুম্মার দিন বা যখন পাঞ্জাবি পরি, তখন না লাতাফা আমরা যখন ইউজ করি তখন একটা ভালো লাগা কাজ করে। এখন স্পেশাল যেই পারফিউম নতুনটা, এইটাও হচ্ছে রেহানের ইটালিয়া পর হোম। ইনফ্লুয়েন্সাররা করে না আনবক্সিং এইভাবে, ওরকম করতেছি। রেহান, থ্যাংক ইউ সো মাচ মঈন ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর মঈন ভাই এর আগেও আমাকে যেহেতু রেহানের পাঠিয়েছিল, তার মানে আগের এটাও কিন্তু অনেক জোস। এটাতে আপনার ওই লেমন একটা ফিল পাওয়া যায়। কিংটা তো জোস, কিং শেষ। পিঙ্কটা হেভি লাগে। হ্যাঁ, আমি আমার নিজের জীবনে প্রথম আমি ওই দিন একটা পারফিউম কিনছিলাম, সেটা হচ্ছে হাওয়াস আইস। হ্যাঁ, ওইটাও সুন্দর। কালকে আমি ওই পারফিউম ইউজ করে অফিসে গেছিলাম, সবাই বলছে পারফিউমটা খুব সুন্দর ঘ্রাণ। ওকে, বিসমিল্লাহ। ওহ, ও ও ভাই রে ভাই, দেখতে প্যাকেজিং কি? খুবই সুন্দর। উল্টা উল্টা আর উল্টাইলে দেখেন কিরকম। কি এটা দেখি? রেহানের একটা মানে কমন ইয়া হচ্ছে এই টেক্সচারটা খুবই সুন্দর। সেম কেন ভীষণ হ্যাঁ, সুন্দর। দাঁড়া। ওকে, টাইম টু স্মেল দিস। বিসমিল্লাহ। এই যে তুমি আলুদের মতো করতে কি কোই স্মেলই তো পাওয়া গেল না। बहुत জানি। ও ভাই, দেখি দাও তো একটু। ও আমাকে মঈন ভাই এটুকুই বলছে যে সে একটা এক্সপেরিমেন্টের মতন করছে, সেটা হচ্ছে সে হানি আর টোব্যাকোর মিক্স করে এটা পাঠাইছে। এই টাইপের পারফিউম আমি কোনো দিন আগে স্নিফ করি নাই। দিস স্মেলস কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড ইট স্মেলস নাইস, সুইট। হ্যাঁ, ভাই বলছিল একটা সুইট ফিল আসবে, অবশ্যই একটা সুইট ফিল পাচ্ছি। নাইস, এটা দিস আরো ইজ নাইস। সুন্দর। এটা আমার কাছে সাইফানের ভালো লাগে ইয়াটা, এই যে এটা এই যে রেহানের ওরা লেখা। এনিওয়েজ, বিষয়টা হচ্ছে কি, যে কোনো পারফিউম শুরুতে একটু আপনার সাথে অভ্যাস হইতে সেট হইতে সময় লাগবে, তারপরে আপনার ভালো লাগা কাজ করবে। আমি এটা আচ্ছা feel বাবা, এটা করছি। কি চম্বুক? চুম্বকের মতনই লাগে, এই যে চুম্বক দেওয়া। সেম, এই যে এটাও। রেহানের ফ্যান হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ মঈন ভাই ফর দ্য ঈদ গিফট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ও, ইউ এটা ঈদ gift? ঈদ গিফট। ও ভাই, আর পারফিউমের একটা জিনিস আমি খেয়াল করলাম যে এটা আস্তে 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 করে সেন্টটা চেঞ্জ হয়। ধরেন শুরুতে ফ্রেশ একটা স্মেল আসে, তারপরে এই যে এখন আরেকটু সেট ডাউন বা একটু টাইমের পরে এখন আরও ভালো লাগা কাজ করতেছে, আরেকটু ডিফারেন্ট একটা স্মেল আসতেছে। আবার যখন এটা ড্রাই হয়ে যাবে তখন আরেকটা ফ্লেভার। তোমার এর মধ্যে সব থেকে ফেভারিট কোনটা? আমার এর মধ্যে ফেভারিট হচ্ছে এটা। এইটা এটা হচ্ছে আমার, বিকজ আই লাইক লেমনস এন্ড এটার পারফিউমের ঘ্রাণটা কেমন জানেন? আপনি যদি বাসের মধ্যে মারো, বাস এটা যদি আপনারা দেখা যাচ্ছে যে বাসের মধ্যে যদি কেউ লেবু বা কমলা খায়, হঠাৎ করে একটা সিট্রাসি ফ্লেভার আসে না, সেই ফ্লেভার, একটা ফ্রেশ ভাব আসে। প্রায় 10-15 মিনিট হয়ে গেল পারফিউমটা লাগানো। এখন একেবারে এটার ফ্লেভারটা চেঞ্জ হয়ে ছড়ায়। কি জানো, আমি এখন ভাই, এখন টোব্যাকোটা ফিল করা যাচ্ছে। হ্যাঁ, এই পারফিউমটা আমি আপনাদেরকে বলি, আমি এটা হচ্ছে স্নিফ করছি এয়ারপোর্ট একটা ভাইব পাচ্ছি, কেন জানি না কেন। এয়ারপোর্ট লাউঞ্জ একটা ভাইব পাচ্ছি, ও হ্যাঁ, এই যে যারা এই যে, পুরা এয়ারপোর্ট লাউঞ্জের ভাইব ভাই। দিস ইজ আর আমি যখন ব্রিথ নিচ্ছি না, মনে হচ্ছে একটা সুইট আর নিজের কাছে স্ট্রং ফিলটা পাচ্ছি। মানে আমি কিন্তু কয়টা এটা স্প্রে, স্ট্রং আছে 2-3টা স্প্রে তো দিছি, বেশি দেই নাই, বাট ভাই তাও এটা মানে ভালো আছে জুস। আজকে মনে হয় 2 জন মারা গেছে না, 7 আবার। আমার করতেছে
না না না, আজকে 3 জন মারা গেছে। আজকে এখন একটা জানাজা হবে আসরে। আমাদের এলাকায় যে মারা গেছে তার জন্য দোয়া করবেন। সাবধানে যাও। লবণ পানি দিয়ে ভিজায় রাখছিলাম আচারের আম, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এখন আমি এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে কুটে রেডি করি, ইনশাল্লাহ রাতে দিয়ে দেব। নরম আম তো অত বেশিক্ষণ ভিজায় রাখার দরকার নেই, 4-5 ঘন্টা হলেই যথেষ্ট। মসজিদের কাছে খাটিয়া দেখলেই কেমন জানি কলিজার মধ্যে কেঁপে ওঠে। সবাই জানাজার জন্য যাচ্ছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। কাঁচামরিচগুলো পাকা আর লাল সবুজ মিশাই নিছি, আচারে দিলে ভালো লাগবে দেখতে। এই যে সবুজ লাল, সাদা বোতলে রাখলে দেখার মতন সুন্দর লাগবে। আজকাল তার খাতায় অঙ্ক করতে মন চায় না, সে বোর্ডে অঙ্ক করতে ভালোবাসে। আজকে আমাকে স্কুলের যেগুলো কাজ ছিল সবগুলো সে বোর্ডে করে দিচ্ছে, আর আমাকে ওই ঘরে বসায় রাখছে। এসে দেখি সে এখানে সব করছে, এখন আমাকে বলতেছে আমাকে আরও কিছু দিলে দাও। আমি এখন তাকে 3 সংখ্যার যোগ দিছি। কঠিন কাজে ব্যস্ত আমি, অনেক সময়ের কাজ। আদাগুলোকে ছোট ছোট করে কুচি করলাম। এই কাঁচামরিচ, পেঁয়াজ বলতেছি, কাঁচামরিচ, রসুন আর আদাটা পেস্ট করতে হবে, আর এগুলো সব গোটা গোটাই রাখতে হবে। এই যে আদা কুচি, গোটা রসুন, গোটা মরিচ। আমও লবণে ভিজে গেছে ভালোভাবে। এখন আমটাকে লবণ পানিটাকে ছেঁকে ফেলে দেব। রাত বাজে 9:15। এখন বুঝতেছি না রাতে বানাবো না রাতে এসি রুমে রেখে দেব, চিন্তা করতেছি। কারণ সাইফানকে মাঝে মাঝে পড়াইলাম, এখনও রান্নাঘরে আর ভালো লাগতেছে না আমার। দেখি কি করা যায়। আমার এটা কি ঠিক আছে নাকি রং? কোনটা? এটা 7 নামবে, 4-5 কেন হইল? কি করতেছো? মাথা কি সাইফানের পাগল হয়ে গেছে নাকি? দই বসাইছিলাম, ঢাকার যে গরম, এই যে 3.5 ঘন্টায় দই জমে গেছে। সুন্দর, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ফ্রিজে রাখলেই এখন আরও সুন্দর হয়ে যাবে। লবণ পানিটাকে এভাবে করে ছেঁকে ফেলতে হবে। এমনভাবে ঝরায় রাখবেন যেন আচারের কোনো পানি না থাকে। আস্তে আস্তে করে এখন পানিটা ঝরুক। ধুয়ে পরিষ্কার করে একবারে রোদে শুকায় নেওয়া সরিষা, জাস্ট খালি মুছে নিলাম এখন ভালো করে, ধুলাবালি যদি আর একটু থাকে সেই জন্য। একবারে 1.5 কাপ সরিষা। কাঁচামরিচ, আদা, রসুন একসাথে পেস্ট করে নিতে হবে 1 কাপ ভিনেগার দিয়ে। আম অনুযায়ী লবণ দিয়ে দিবেন, আচারে একটু লবণ বেশি দিতে হয়। পরে আপনারা টেস্ট করে আর একটু লাগলে দিতে পারবেন। মরিচের গুঁড়া যে যেমন ঝাল খাবেন, আমি একটু কালারের জন্য দিচ্ছি। আর কাঁচামরিচের ঝালটাই এই আচারে বেশি ভালো লাগে। হলুদ, 2.5 কেজি আমের জন্য 2.5 কাপ হচ্ছে চিনি দিবেন। তারপর টেস্ট অনুযায়ী যদি আমটা বেশি টক হয় সেক্ষেত্রে বাড়ানো বা কমানো যেতে পারে। আর একটা কথা, ওই যে সরিষা 1 কাপে দেব, আমি 1 কাপে সরিষাই পেস্ট করে নিছি। ইজি, এই আচারটা অনেক ইজি,
কিন্তু যাকে একবার খাওয়াবেন সে আপনাকে জীবনে ভুলবে না, আর আপনার কাছে বারে বারে এই আচারটা খেতে যাবে। আপনারাও আমাকে কমেন্ট করছেন যে আপু ভাবতে পারি না যে এই আচারটা এত টেস্ট হবে। সুন্দর মতন পেস্ট হয়ে গেছে। এখন এই যে সরিষাটা যে বেটে রাখছি ওর সাথে মিলাই দিতে হবে। এর সাথে আর একটু ভিনেগার, আরও 1 কাপ পরিমাণ ভিনেগার, আর সরিষার তেল যত খুশি তত দিয়ে দেবেন। কোনো গরম করতে হবে না, কিচ্ছু করতে হবে না, যেভাবে করে মিলাই নিতে হবে। আর ভিনেগার দিয়ে পাতলা করতে হবে, আর তেল দিয়ে। আপনি একটু খেয়ে দেখবেন, যদি লবণ চিনি কোনো কিছু আপনার কাছে টেস্টটা 19-20 হয় সেক্ষেত্রে অ্যাড করবেন। রেডি হয়ে গেল আচারের মশলা। চেহারাটা কি! আমি আরও 1 টেবিল চামচ লবণ অ্যাড করছি, আর এই যে মরিচের গুঁড়ো আরেকটু অ্যাড করলাম। এই যে ভিনেগার আর তেল দিয়ে এই মিশ্রণটা কিন্তু পাতলা টাইপেরই হবে। আর আমি আরও একটু লবণ দিছি, দিয়ে ভিনেগার আর তেল দিয়ে একদম ব্যালেন্স করে নিছি। আপনারা কাচের বোতলে সুন্দরভাবে ভরে ফেলবেন। আমার এত বড় বড় কাচের বোতল নাই তো, সব ছোট ছোট, আর আমি রাতে করতেছি, তাড়াহুড়া করে প্লাস্টিকের বোতলেই ভরে ফেলতেছি। সমস্যা হয় না, যাদের কাচের বোতল নেই তারা প্লাস্টিকের বোতলেও রাখতে পারবেন। এই যে আম, রসুনের টুকরা সুন্দরভাবে এখন সাজাইতে হবে। কাঁচা পাকা মরিচ, লাল মরিচগুলো বোতলের সাইডে দিই, দেখতে ভালো লাগবে। আদা কুচি, শুকনো মরিচ কুচি, আবার আম, আদা কুচি, শুকনো মরিচ কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ, লাল মরিচ, রসুন, আবার আম, এভাবে করে সাজায় নেবেন। এই মরিচগুলো, এই আদাগুলো খেতে যে এত ভাল লাগে। আমার তো সব থেকে আমের আচারে আদাটা ভাল লাগে, এত ভাল লাগে, অন্যরকম একটা মজা লাগে। আর ঠেসে ঠেসে ভরা যাবে না, এই যে কারণ মশলাটা যাবে, আর ওকে একটু তেল খাওয়ার মতন বাড়ন্ত জায়গায় রাখতে হবে। চাপ দিয়ে ভরবেন না, আমি যেভাবে ভরতেছি ঠিক সেভাবেই ভরবেন। আর এখানে কিছু দেওয়া যাবে না, এখন খালি মশলা যাবে। মশলা আন্দাজ অনুযায়ী দিয়ে উপরে আপনারা তেল ভরে দেবেন। আর 7 দিন ঢাকনা খুলবেন না, 7 দিন পর থেকে খাওয়া শুরু করে দেবেন। রোদ দেওয়ার প্রয়োজন নাই, কিচ্ছু প্রয়োজন নাই। যখন আচারটা 7 দিন পর খুলবেন একটু মানে নড়ানোর চেষ্টা করবেন চামচ দিয়ে, তাহলে অনেক টেস্ট লাগবে।
আর এই মশলাটা তো চেক করে নেবেন, লবণ টবণ সব একটু চড়া চড়া দেবেন। আচারে একটু লবণ বেশি দিতে হয়। ভালো করে আচার ভরে একবারে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। আর এই যে ঢাকনা লাগাচ্ছি, 7 দিন পরে দেখা হবে। My guiding light, you are my everything, you are Muhammad.